নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। মিঠিল মিঠিকে বলে যে মিঠি, তুই একদম কনফিডেন্ট থাক, একদম ভয় পাস না। আতঙ্কে তো থাকবে যারা তোর সাথে এই অপরাধগুলো করেছে তারা। তোর এখানে আতঙ্কে থাকার কিচ্ছু নেই, ফাইট করে যা, তুই জিতবি। আমি আজকে আসি, একদম ভয় পাবি না। বাবিল মিটিলকে আটকে বলে আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। মিটিল বলে যে না, তার কোনো প্রয়োজন পড়বে না। বাবিল বলে ফোন করবো আমি তোকে। মিটিল বলে যে আমি তোমার ফোন এক্সপেক্ট করি না, আমাদের মধ্যে আর তেমন কোনো সম্পর্ক নেই যে আমি তোমার ফোন এক্সপেক্ট করব। আজ মিঠির জীবনে একটা ভাইটাল দিন, তাই আমি এসেছিলাম, তোমার জন্য আসিনি। কিন্তু ঠিক এই কথার মাঝেই মিঠি ডিজিনেস ফিল করে এবং অজ্ঞান হয়ে যায়। মিঠিকে ঘিরে দাঁড়িয়ে পড়ে সবাই, প্যানিক করে কমলিনী সহ বাকিরা। গাড়ি থেকে জলের বোতল নিয়ে এসে জল ছেটানো হয় মিঠির মুখে। সবাই বলে স্ট্রেস থেকে হয়েছে। কমলিনী বলে কিচ্ছু খায় না তো, খাবারগুলো দিয়ে হয়তো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। নতুন মিঠিকে বলে তুই না আমার ফাইটার মেয়ে, তোকে কি আমরা এরকমভাবে তৈরি করেছি? তুই ওঠ মিঠি, উঠে ঘুরে দাঁড়া, আজকে তোকে ফাইট করতে হবে, এরকমভাবে ভেঙে পড়লে চলবে না। প্রাঞ্জল বলে ও খাওয়া দাওয়া করে না, তাই হয়তো এটা হয়েছে, ক্যাডবেরি যেটা এনেছিলাম সেটা খাইয়ে দাও ওকে। প্রাঞ্জলের কথা মতো কমলিনী মিঠিকে একটু ক্যাডবেরি খাইয়ে দেয়, সাথে জলও। এরপরে সবাই মিলে আবার কোর্টে যাওয়ার জন্য প্রিপেয়ার হলে বাবিল কমলিনীকে বলে চলো মা, আমরা কোর্টে যাই। কমলিনী বলে খবরদার, তুমি আমাকে একদম মা বলে ডাকবে না। যতক্ষণ না আমি জানতে পারছি তোমার আর মিঠিলের মধ্যে কি হয়েছে, একদম কথা বলবে না আমার সাথে। মিঠিল বলে যে কাকিমা, তুমি বাবিলকে দোষ দিও না, এটা সম্পূর্ণ আমার আর বাবিলের পার্সোনাল কথা। দুজনে মিলে একসাথে সিদ্ধান্ত নিয়েছি। সবসময় যে সবাই একসাথেই চলবে তেমনটা তো নয়, আর সবসময় যে একজন মানুষের কন্ট্রোল আরেকজনের হাতেও থাকবে তেমনটা নয়, অন্তত সম্পর্কের ক্ষেত্রে তো নয়ই। আমরা একসাথে এতদিন চলেছি, কিন্তু এখন বুঝতে পারছি সেই চলাটা সম্পূর্ণ মিথ্যে ছিল। আজকে মিঠির একটা ভাইটাল ডে, তোমরা সবাই মিঠিকে নিয়ে ভাবো। আমি আসছি। বাবিল আবারও এগিয়ে দিতে চাইলে মিঠিল আবারও না করে চলে যায়। সবাই কোর্টের দিকে এগোয়। মিঠিল কৃষাণুকে বলে আমি পারবো তো? কৃষাণু বলে নিশ্চয়ই পারবে, তুমি একজন ফাইটার, আজকে তুমি ফাইট করবে আর নিজের ওপরে যা অপরাধ হয়েছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করে তুমি অপরাধীদের শাস্তি দেবে। আর এইভাবেই কোর্টের আগের সিনগুলো শেষ হয়। পরের সিনটা কোর্টরুমে। অয়নদীপ কেসটা জাজের সামনে প্রেজেন্ট করে, বলে যে আমার ভাবতে অবাক লাগছে যে আজকের আধুনিক যুগে এসেও একজন তরুণী, একজন বাচ্চা মেয়ের সম্মান আমরা এই সমাজে প্রোটেক্ট করতে পারছি না। আজকে যে তরুণীর সাথে এই গর্হিত অপরাধটি হয়েছে সে প্রেজেন্ট, এখানে আরও উপস্থিত যারা এই অপরাধটা করেছে সেই ডাকাত দল। আজকে শুধুমাত্র ওই তরুণী এখানে এসছেন অপরাধীদের শনাক্ত করার জন্য। এখানে আসার আগে কিন্তু বারবার সে ফেন্ট করে যাচ্ছিল, তাও সে এসছে নিজের অপরাধের বিচার পাওয়ার জন্য। আচ্ছা স্যার, আপনিই বলুন, এখনও আমরা এই সমাজে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারি যেখানে এরকম একটি বাচ্চা মেয়ের কোনো নিরাপত্তা নেই? সপরিবারে মিলে ঘুরতে গিয়েছিল, কিন্তু তখনই তারা কবলে পড়ে এই ডাকাত দলের। এই ডাকাত দল কিন্তু শুধু ডাকাতি করে ক্ষান্ত হয়নি, তারা তুলে নিয়ে যায় এই তরুণীকে। এতজন লোক থাকতেও পরিবারের কেউ তরুণীকে বাঁচাতে পারেনি, কারণ তখন ছিল নিকষ কালো অন্ধকার এবং ওই চত্বরটা ছিল এই ডাকাত দলের নখদর্পণে। সেই কারণেও শত চেষ্টার পর এই অপহরণ আটকাতে পারেনি পরিবারের কেউ। মেয়েটিকে অপহরণ করার পর এই ছেলেগুলো মেয়েটির সাথে কি করেছে, তাকে কতটা অপমান করেছে, কতটা অসম্মান করেছে, কতটা কষ্ট দিয়েছে, সেটা একমাত্র এই মেয়েটিই জানে। এবং সারা জীবন ধরে সেই ক্ষত এই মেয়েটিকে বইতে হবে। আমি কিছু মেডিকেল রিপোর্টস আপনার কাছে জমা দিচ্ছি, এই তরুণীর মেডিকেল রিপোর্টস। আমাদের দেশের আইন অনুযায়ী একজন ক্রিমিনালের অধিকার আছে তাদের সপক্ষে একজন লয়ার রাখার, কিন্তু আমি আমার বিপক্ষীয় বন্ধুর কাছে একটি আবেদন করব
যখন তিনি যুক্তি সাজিয়ে এই ক্রিমিনালগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন, এর অপরাধগুলোকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবেন, তিনি যেন একমাত্র মনে রাখেন যে তার বাড়িতে একজন মা আছে, একজন বোন আছে। তাই যুক্তি পেশ করার সময় তার যুক্তিতে পেশাদারি যতটা থাকবে, তার থেকে একটু বেশি যেন মানবিকতার ছোঁয়া থাকে। কারণ মানবিকতা এবং পেশাদারিত্ব একসাথে হাতে হাত ধরে না হাঁটলে আমরা সত্যিই আজ কোথাও পৌঁছতে পারবো না। বাকিটা স্যার আপনার বিবেচনার ওপর নির্ভর করছে। একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে এই ভরা আদালতে কিন্তু এই তরুণীকে তার মুখটা ঢেকে আসতে হয়েছে। ইতিমধ্যে আপনি এই মেয়েটির গোপন জবানবন্দিও নিয়েছেন। মেয়েটি তো নাও আসতে পারত, কিন্তু মেয়েটি এসেছে শুধুমাত্র সে ফাইট করতে চায় বলে। সে চিহ্নিত করতে চায় দুষ্কৃতীদের। আমি মেয়েটির সাথে কথা বলে যতটুকু বুঝেছি, সে এটা বিশ্বাস করে যে অপমান তাকে চাপানো হয়েছে সমাজের পক্ষ থেকে, সেই অপমান তার নয়, সেই অপমান তাদের যারা তাকে বিশ্রীভাবে, নোংরাভাবে অসম্মান করেছে, আঘাত করেছে। আর এই ভরা সভায় একটি মেয়েকে আজকের দিনে ভরা সভায় মুখ ঢেকে আসতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার আমাদের কাছে আর কিচ্ছু হতে পারে না স্যার। বাকিটা আপনি যা বিবেচনা করবেন তাই হবে। বিপক্ষীয় বন্ধু অবজেক্ট করে, বলে আমার কিছু কথা বলার আছে। অয়ন্তি বলে হ্যাঁ, উনি নিশ্চয়ই বলবেন। উনি ক্রিমিনালদের পক্ষে কথা বলবেন, সওয়াল করবেন, যুক্তি দেবেন, আমরা তো শুনতে বাধ্য। বিপক্ষীয় উকিল বলে যে অবজেকশন, অভিযুক্তকে কখনো ক্রিমিনাল বলে দাগ দিয়ে দেওয়া যায় না। অয়নদীপ বলে সরি, আমার শব্দ ব্যবহারে একটু ভুল হয়ে গেছে, আমি মার্জনা চাইছি তার জন্য। অপরাধ প্রমাণ হওয়ার আগে কাউকে সত্যি ক্রিমিনাল বলা যায় না, কিন্তু আমার হাতে তো পুলিশের চার্জশিট রয়েছে। পুলিশ তখনই চার্জশিট দেন তখনই যখন তারা ইনভেস্টিগেট করে অপরাধের কোনো চিহ্ন খুঁজে পান। আজকে যদি পুলিশ অপরাধের কোনো চিহ্ন খুঁজে না পেত, তাহলে এই কেসটা আদালত অবধি উঠে আসতো না। তাই পুলিশের তদন্তের ভিত্তিতে আমি এদের ক্রিমিনালই মনে করছি। আমার এখতিয়ার না থাকলেও হয়তো কখনো কখনো কথার ফাঁকে মুখ ফসকে আমি ওদের ক্রিমিনাল বলে ফেলবো। এতে আমার কিচ্ছু করার নেই। এতে যদি আমার লাইসেন্স বাতিল হয়, আমি অপারক, আমার কিচ্ছু করার নেই তাতে। আমাকে মাফ করবেন। অয়নদীপকে জাজ বসতে বলে এবং বিপক্ষীয় লয়ারকে বলতে বলে। সেই লয়ার বলে যেই চারজনের নামে অভিযোগ উঠেছে তাদের দুজন অত্যন্ত প্রভাবশালী পরিবার থেকে এসছে। তাদের শিক্ষা দীক্ষা রুচি কোনোটাই এই ধরনের কাজকে সমর্থন করে না। আমি বলতে চেয়েছি যেই চারজনকে ধরা হয়েছে তাদের যাবতীয় টেস্ট, মেডিকেল রিপোর্ট তা কিছু আমাদের হাতে এসে পৌঁছায়নি। ফলে এক্ষুনি আমরা বলে দিতে পারছি না এরা অপরাধী। হ্যাঁ, এটা সত্যি যে ওই অঞ্চলে একটি ডাকাতি হয়েছে। একটি মেয়েকে অপমানজনকভাবে বা আপত্তিকরভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটাও সত্যি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও সত্যি যে এই চারজনকে ভুলবশত গ্রেপ্তার করে আনা হয়েছে। অয়নদীপ বলে অবজেকশন, আমরা এখনও অবধি এই তরুণীর মেডিকেল রিপোর্ট পেয়েছি। এই চারজনের মেডিকেল রিপোর্ট পায়নি কিন্তু এখনও। তাহলেও এই ভরা আদালতে উনি দাঁড়িয়ে কী করে বলছেন যে এরা অপরাধী নন? হ্যাঁ, আমি জানি তাদের মেডিকেল রিপোর্টের রেজাল্ট এখনও আসেনি, তাদের এখনও আমরা অভিযুক্ত অফিসিয়ালি বলতে পারি না। কিন্তু আজ বাদে কাল যখন রিপোর্টটা আসবে, তখন আমরা যা যা ভাবছি, তখন যদি রিপোর্টের রেজাল্ট মিলে যায়, তখন আমার বিপক্ষীয় বন্ধু কী বলবেন? তখনই কি তিনি এই ছেলেগুলোকে ক্রিমিনাল বলবেন না? উনি আজকের দিনটা হয়তো বেরিয়ে যেতে পারবেন, কিন্তু তার পরের দিন বা তার পরের দিন অথবা তার পরের দিন কী হবে স্যার? তিনি কী জবাব দেবেন? আর আমার বিপক্ষে বন্ধুকে জানিয়ে দিতে চাই যে রিপোর্টটা কিন্তু আর কয়েকদিনের মধ্যে আমার হাতে এসে যাবে, কারণ কনস্ট্যান্টলি আমি রিপোর্টটার পিছনে পড়ে আছি। একটাই কথা বলবো যে স্বাধীনতার এতগুলো বছর পরেও আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা আলোচনা করতে হচ্ছে, একটি এমন বিচার সভা বজাতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার, অপমানের, মানুষ হিসেবে অপমানের আর কিছু থাকতে পারে না। বিপক্ষীয় লয়ার বলে এটা কি আমরা কোনো ক্লাসে এসেছি, আমাদের ক্লাস নেওয়া হচ্ছে? এইসব জানিয়ে আমাদের লাভ কি? অয়ন্তী বলে যে না, আপনি কোনো ক্লাসে আসেননি, কিন্তু একটা জিনিস আপনাদের শোনা দরকার। এই সমাজে আমরা বারবার দেখে এসেছি যে যারা প্রিভিলেজড সেই সব ছেলেমেয়েরাই কিন্তু সমাজে সবথেকে বড় অপরাধগুলো ঘটায়। তবে এই দুনিয়ায় সবাই তো একরকম হয় না। এই পৃথিবীতে ডেফিনেটলি প্রভাবশালী লোক এমন আছে যারা তাদের প্রভাব কোনো খারাপ কাজে ব্যবহার করে না। তারা তাদের প্রভাব ব্যবহার করেন মানুষের উপকারে, সমাজের উপকারে এবং মানুষকে সাহায্য করার জন্য।
আবার এমন মানুষও আছে, মানে আমি সন্দেহ করছি এই ৪ জন সেরকমই মানুষ যারা নিজেদের প্রভাব খাটিয়ে অন্যায় এবং আরও বড় অপরাধ করে। যদি তা না করতেন তাহলে আজকে এ ধরনের একটা ঘটনা ঘটতো না। বিপক্ষীয় লয়ার বলে, আমি আবারও অবজেক্ট করছি এবং একটাই কথা বলছি যে এখানে যাদের নাম উঠে এসছে তার মধ্যে একজন খুবই প্রভাবশালী বাড়ির ছেলে। তাদের টাকা পয়সারও সেরকম অভাব নয়। তারা এরকম ছিচকে ডাকাতি কেন করতে যাবে? যেখানে ওরা দেখতে পাচ্ছে একজন ট্যুরিস্ট দল যাদের কাছে কিচ্ছু নেই, তাদের কাছে ওরা ডাকাতি করতে যাবে কেন? অয়নদীপ বলে, কার মানসিক গঠন ঠিক কীরকম সেটা কি আমরা অন্তরটায় না দেখে একবার বলতে পারি স্যার? কোন মানুষের ভেতরে মানসিক গঠন বা চারিত্রিক গঠন কোন বিকৃতি পর্যায়ে পৌঁছতে পারে সেটা তো কাউন্সিলর বলতে পারে। আমরা কি করে বলবো? সেটা আমাদের বলার এখতিয়ার নেই। কিন্তু স্যার, একজন প্রভাবশালীকে দিয়ে তো বাকিদের আড়াল করা যাবে না। আমার বিপক্ষীয় বন্ধু সেটা কিন্তু করতে পারেন না। আমার তো মনে হয় এই ডাকাতির ছক জাস্ট একটা ফ্যাসাড মাত্র। আমার স্থির বিশ্বাস যে এদের কাছে ডেফিনেটলি খবর ছিল যে এই অঞ্চল দিয়ে একটি গাড়ি পাস করবে, সেখানে বেশ কিছু তরুণী থাকবে। আর সেই তরুণীদের অপহরণ করে অসম্মান করাই এদের মেন ইন্টেনশন ছিল। হ্যাঁ, তার মধ্যে ছিচকে ডাকাতিও করার সুযোগটা তারা হাতছাড়া করেনি। আমি আরেকটা জিনিস বিশ্বাস করি যে এই স্যার কেউ কষ্ট করে রোজগার করে না, তাই টাকার মূল্য কি এরা কেউ জানে না। জাজ বলে, আমি এই মেয়েটির পরিবারের কারোর সাথে কথা বলতে চাই। 2 লয়ারকে বসতে বলে জাজ। কৃষাণু নতুনকে বলে যে স্যার আপনি কথা বলুন। নতুন বলে যে না, মিঠির সাথে থ্রু আউট তুমি আছো, তুমি ওর মানসিক অবস্থা জানো, তোমার অধিকার আছে কথা বলার, যাও। স্ট্যান্ডে কৃষাণু যায়। জাজ কৃষাণুকে ওর নাম জিজ্ঞেস করে এবং এরপর ঘটনার বিবরণ জানতে চায়। অয়নদীপ এই কথার মাঝে ইন্টারভিন করে বলে যে আমি একটু কথার মাঝে কথা বলছি। এই ছেলেটি কিন্তু একটা অত্যন্ত স্বাভাবিক কাজ করেছে, কিন্তু আমাদের সমাজ কিন্তু স্বাভাবিক আর অস্বাভাবিকের মধ্যে ভেদ করতে জানেন না, বরং ওদের কাছে দুটো ডেফিনেশনটা গুলিয়ে যায়। ও যেই স্বাভাবিক কাজটা করেছে সেটা হলো শুরুর দিন থেকে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছে। আমরা এক্ষুনি ছেলেটির মুখ থেকে জানতে পারলাম যে দুজনের কিন্তু বিয়ে ঠিক হয়েছে। আর ডে 1 থেকে কিন্তু এই ছেলেটি মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে, তাকে মনোবল জুগিয়েছে। এমনকি সে অভিযোগকারিণীকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সেটা এই ঘটনা ঘটে যাওয়ার পর। তাই মাথায় রাখবেন স্যার যে সমাজে এরকম মানুষ যেমন আছে, ঠিক এরকম একটি ছেলেও এক্সিস্ট করে। এরপরে জাজ কৃষাণুকে জিজ্ঞেস করে যে আপনি কি করেন? কৃষাণু বলে, আমি একজন ডাক্তার। জাজ বলে, সেদিন ঠিক কি হয়েছিল বলুন, আপনি তো প্রত্যক্ষদর্শী। কৃষাণু বলে, সেদিন আমরা মিহিরপুরে যাওয়ার পথে একটি চায়ের দোকানে প্রথমে হল্ট দিই এবং সেখান থেকেই এরা আমাদের ফলো করে। আমার মনে হয় এদের আগে থেকেই এরকম একটা প্ল্যান ছিল এই কাজগুলো করার। আমার ওখানেই বাড়ি, আমি ওখানেই থাকি। ইনফ্যাক্ট ওনাদের আমিই নিয়ে যাচ্ছিলাম। হাইওয়ের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছিলাম এবং তারপরে যখন একটা গলির ভেতর দিয়ে গেলাম তখন কিন্তু অনেকটাই অন্ধকার। আমরা দেখতে পাই যে হঠাৎ রাস্তার মাঝখানে অনেক গাছ পড়ে আছে। সেই গাছগুলো সরাতে আমরা যখন নামি এই মুহূর্তেই এরা আমাদের ওপর চড়াও হয়। ওই ঘন অন্ধকারে ওরা আমাদেরকে আহত করার চেষ্টা করেছিল। আমরা রুখে দাঁড়ালে ওরা আমাদের বন্দুক দেখায়। আর তারপর ওই রাতের অন্ধকারে ওরা অভিযোগকারিণীকে অপহরণ করে পালিয়ে যায়। এরপরে আমরা আমাদের গাড়ি নিয়ে ওদেরকে চেস করি, কিন্তু কিছুটা পথ এগোনোর পর আমাদের সামনে একটি ডাইভারশন আসে এবং সেখানে আমরা আরও কনফিউজ হয়ে যাই যে ওরা কোন দিকে গেছে, তাই ক্লিয়ার কিছু বুঝতে পারছিলাম না। এবং সেখানে ওরা আমাদের থেকে অনেকটা এগিয়ে যায়, কারণ ওদের পথ সমস্ত জানা চেনা ছিল। ওরা চালাকি করে অন্যদিকে চলে যায়। আমরা দলে ভাগ করে যাই, ওদেরকে খোঁজার চেষ্টা করি, কিন্তু তখন ইট ওয়াজ টু লেট। আমরা ওদেরকে খুঁজে পাই না। ওটা ওদের ডেন, ওদের থাকার জায়গা। ইনফ্যাক্ট এ ধরনের খারাপ কাজ করার জন্য ওরা এই জায়গাটাকেই বেছে নিয়েছে। ওই এরিয়াটা ওদের ভালোভাবে মুখস্থ। রাতের অন্ধকারে চেনা জায়গার সুযোগ নিয়ে ওরা সেখান থেকে পালিয়ে যায়। আমরা ওদেরকে খুঁজে বার করতে পারি না এবং দেন অ্যান্ড দেয়ার আমরা পুলিশ স্টেশনে গিয়েছিলাম। পুলিশ আমাদের প্রাথমিকভাবে সাহায্য করে, কিন্তু তারপর ভোর রাতের দিকে অভিযোগকারিণী নিজেই ওদের হাত থেকে, যখন ওরা নেশাক্ত আনকনশাস প্রায় ঘুমিয়ে পড়েছিল, সেই সময় অভিযোগকারিণী শেষ রাত তখন ঠিক করে ভোরের আলো ফোটেনি সেখান থেকে পালানোর একটি সুযোগ পায়। আর ধান ক্ষেতের মধ্যে দিয়ে দৌড়তে দৌড়তে আসছিল সে। আর ঠিক তখনই পুলিশের গাড়ি দেখা যায়।
ঠিক সেই সময় পুলিশের গাড়িও পেট্রোলিং করছিল ওই এরিয়ায়। তরুণীকে দেখতে পায় তারা, তরুণীকে রেস্কিউ করে আমাদের কাছে নিয়ে আসে। জাজ কৃষাণুকে বসতে বলে এবং অভিযোগকারিণীকে ডাকে। কাল স্ট্যান্ডে মিছে উঠবে। কিন্তু আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।